নমস্কার। এই অডিও পডকাস্ট শুরু করার জন্য আমাকে আমার প্রকাশক যখন প্রথমবার অনুরোধ করেন, তখন আমি যে প্রশ্নটা নিজেকে করেছিলাম সেটা হচ্ছে যে আমি কি বলবো। মানে বলার তো অনেক কিছুই আছে, তো পডকাস্টে কি আমি বলতে চাই যেটা আমার পাঠকরা শুনবেন বা শুনতে আগ্রহী হবেন। অনেক বিষয় হতে পারে, তবে প্রাথমিকভাবে যেটা আমার মনে আসে সেটা হলো আমার ইংরেজি উপন্যাস নিরীক্ষামূলক, যেটি 2016 সালে এই প্রকাশকই প্রকাশ করেছিলেন, সেটি সম্পর্কে যদি কিছু ব্যাখ্যা বিশ্লেষণ এখানে করা যায় তাহলে হয়তো সেটা পাঠকদের আগ্রহের উদ্রেক করবে। এই উপন্যাসটি মার্কিন যুক্তরাষ্ট্রের 5টি মেধাচর্চা কেন্দ্র, যাকে আমরা রিসার্চ ইনস্টিটিউট বলি, গবেষণা কেন্দ্র, সেখানে ক্রিটিক্যালি অ্যাক্লেইমড হয়েছে। এটি নিয়ে আলোচনা হয়েছে ইউরোপের অন্তত 8টি একই রকমের গবেষণা কেন্দ্র বা মেধা চর্চা কেন্দ্রে, এবং সত্যি কথা বলতে দ্বিধা নেই যে এই উপন্যাসটির সাধারণ পাঠক পাঠিকাদের পক্ষে একটু দুষ্পাচ্য, ফলে কিছু সূত্র যদি ধরিয়ে দেওয়া যায় তাহলে পাঠকদের এর ভেতরে মেধাগতভাবে প্রবেশ করতে সুবিধাই হবে। প্যাস্টিজ অফ অ্যাংস্ট হলো এমন একটি উপন্যাস যেখানে প্রথম বাক্যটিতেই কেন্দ্রীয় চরিত্রটি আত্মহত্যা করার কথা ভাবে। লেখক হিসেবে আমি নিজেও আমার জীবনে সে কথা বহুবার ভেবেছি, যদিও আমি বাস্তবে কখনো তা করার চেষ্টা করিনি। যে চেষ্টা কখনো করেননি ফ্রান্স কাফকাও, যিনি একদা লিখেছিলেন, মাই লাইফ ইজ এ হেজিটেশন বিফোর বার্থ, অর্থাৎ আমার জীবন হলো এক জন্ম পূর্ববর্তী দ্বিধা। কাফকার এ কথা সত্য বলে ধরে নিলে মেনে নিতে হয় যে কেবলমাত্র এই দ্বিধা অর্থাৎ জীবন শেষ হয়ে যাওয়ার পরই প্রকৃত জন্ম অর্থাৎ মৃত্যু সম্ভব। এখানে মানে এই প্যাস্টিজ অফ অ্যাংস্ট উপন্যাসের যে কেন্দ্রীয় চরিত্র, সেও জীবনের প্রতি একই ধরনের মনোভাব পোষণ করে। ইউজিন আয়োনেস্কো, রোমানিয়ান অ্যাবসার্ডিস্ট, তিনি তার নিজের একটি প্রবন্ধে কাফকার লেখা সম্পর্কে তার নিজস্ব পর্যবেক্ষণ জানাচ্ছেন, This theme of man lost in a labyrinth without a guiding thread is basic in Kafka's work. এই একই কথা প্যাস্টিজ অফ অ্যাংস্টের ক্ষেত্রেও প্রযোজ্য, যদিও দুটির মধ্যে বহু মিলের মতো অমিলও অনেক আছে। কাফকার লেখা একমাত্র অসমাপ্ত নাটক, অনেকেই জানেন না যে কাফকা একটা নাটকও লিখেছিলেন এবং সেটা অসমাপ্ত অবস্থায় পাওয়া যায়, দ্য গার্ডিয়ান অফ দ্য ক্রিপ্ট নাটকটির নাম। তো এই অসমাপ্ত নাটকটির যে ভগ্নাংশটুকু পাওয়া গেছে, তার প্রথম দৃশ্যে দেখা যায় একজন তরুণ রাজকুমারকে, যিনি সেই মসোলিয়ামের এক বৃদ্ধ রক্ষীকে ডেকে পাঠান, যেখানে তার পূর্বপুরুষরা সমাধিস্থ রয়েছেন
এবং সেই বৃদ্ধ রক্ষী তাকে জানায় যে কি ভয়ঙ্কর যুদ্ধ তাকে করতে হয় প্রতি রাতে সেই সমস্ত মৃত আত্মাদের ঠেকিয়ে রাখার জন্য, যারা তাদের সমাধির বন্দি দশা থেকে মুক্ত হতে চায় এবং জীবিতদের দুনিয়ায় অনুপ্রবেশ করতে চায়। মজার ব্যাপার হলো, এইখানে আমরা দেখতে পাবো যে প্যাস্টিজ অফ অ্যাংস্টের যে কেন্দ্রীয় চরিত্রটি, সে কিন্তু ঠিক এর উল্টো কাজটি করতে চায়। অর্থাৎ তার জীবনের বন্দিদশা থেকে মুক্ত হতে চায় যেন মৃতদের পৃথিবীতে প্রবেশ করার জন্য। বস্তুত কাফকার ও আমার কেন্দ্রীয় চরিত্ররা যারা আত্মহত্যা প্রবণ, আসলে তাদের অবচেতন চিন্তার আবর্তে ফাঁদে পড়ার মতো আটকে গেছে। আর আমরা দুজন, মানে কাফকা এবং আমরা নিজেদের উদ্যোগে যেন একটা অভিযান চালাচ্ছি আমাদের চরিত্রগুলির যে ব্যষ্টিক অ্যাবসার্ডিটি সেখানে মানসিকভাবে অনুপ্রবেশ করতে। এখানে আত্মহত্যা হচ্ছে একটি প্রবণতা, একটি লক্ষণ, যার শিকার হচ্ছে এই চরিত্ররা। মার্টিন এসলিং তার প্রবাদ প্রতিম গ্রন্থ দ্য থিয়েটার অব দ্য অ্যাবসার্ড সেখানে কি বলছেন? Writers like Dostoevsky, Strindberg, and Joyce, by delving into their own subconscious, discovered the universal collective significance of their own private obsessions. এই একই কাজটি করার চেষ্টা আমিও করেছি আমার প্যাস্টিজ অফ অ্যাংস্টে, যেখানে কেন্দ্রীয় চরিত্রটি একজন অতি সংবেদনশীল মানুষের অস্তিত্বের আশঙ্কা ও উদ্বেগের চিত্র তুলে ধরছে। এমন একজন মানুষ যিনি এই জাগতিক প্রথা ও নিয়মের নিগড়ে বাঁধা পড়ে নিজেকেই হারিয়ে ফেলতে বসেছেন। লেখক হিসেবে আমার নিজের বাস্তবের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলার অনুভূতি এবং তা পুনরুদ্ধার করতে ব্যর্থ হওয়ায় আমার আত্মগ্লানির অনুভূতি, এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্রটির মানসিক অস্থিরতা, তার নিজের অল্টার ইগোর অস্তিত্বের অনুভূতি, যার সত্তাটিতে অনুপ্রবেশ করতে সে নিজেও ব্যর্থ, এবং যে সত্তাটির উপস্থিতি তাকে বারংবার নিজের অস্তিত্বের বিপন্নতার কথা অনুভব করায়, এবং তার উদ্দেশ্যে তার এই অল্টার ইগোর ছুড়ে দেওয়া যে অগণিত প্রশ্নগুলির কোনো বৈধ জবাব সে দিতে পারে না। এই সব কিছু মিলেমিশেই কিন্তু গড়ে উঠছে উত্তরাধুনিক মানুষের অসহায় মানসিক অবস্থার এক অপরিহার্য অভিব্যক্তি।